ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের পাটিগণিতের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের সামনেই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি আর ডি এর এক্সাম। তোমরা ভালো করে ক্লাসটি করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমরা জয়েন করে নিও। কিছু ইম্পর্টেন্ট নিউজ আর আমাদের বিভিন্ন ক্লাসের পিডিএফগুলি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমরা জয়েন করে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো একটি সংখ্যা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও 536। তাহলে বলেছে ভাজকটি নির্ণয় করো। তাহলে কি করবে তোমরা, বলেছে ভাজকটি নির্ণয় করো, তার মানে ভাজ্য হচ্ছে 43628 আর ভাগফল হচ্ছে 76, ভাগশেষ হচ্ছে 536। তাহলে তোমরা ভাজকটি ধরে নাও এক্স। তাহলে ভাজক যদি এক্স হয় তাহলে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ 536 ইকুয়ালস কত হবে, এই ভাজ্য 43628 তাহলে এখন তোমরা এখান থেকে x এর মানটা বার করে নাও। তাহলে 76x প্লাস 536 ইকুয়ালস টু 43628। এখন 76x ইকুয়ালস টু কত, 43628 মাইনাস 536 ইকুয়ালস টু কত হবে, এদিকে 2, 12 থেকে 3 বাদ দিলে 9, 12 1 6, 0 3 4। তাহলে এখন তোমরা 76 দিয়ে 43092 কে ভাগ করে দাও। চলো নেক্সট পেজে। তাহলে 76 ভাগ 43092, তাহলে এখন 5 দিয়ে দিলে কত হচ্ছে, এদিকে 380, 5 30 শূন্য, হাতে থেকে 3, 5 35, 36 38 হলো। তাহলে 0 আর এদিকে 5 আর এদিকে হচ্ছে 9। এখন 6 দিয়ে যদি দেই তাহলে কত হচ্ছে, 6 6 34 6, হাতে থেকে 3, 6 7 42 আর 3 45, তাহলে হচ্ছে 3, এদিকে 5, উপরের থেকে আসলো 2 আর এখন 7 দিয়ে দিলে হচ্ছে 532। তাহলে ভাজক কত হচ্ছে, ভাজক হচ্ছে 567, অ্যান্সার বি। কি করলাম তোমাদের আবার বলে দিই। তাহলে কি বলেছে, কোনো একটি সংখ্যা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় 76 ও 536। তাহলে বলেছে ভাজকটি নির্ণয় করো। তাহলে প্রথমে তোমরা ধরে নিলে একটা x, যেটা হচ্ছে ভাজক। তাহলে x ইন্টু মানে ভাজক ইন্টু ভাগফল, তাহলে x ইন্টু 76 প্লাস কি হয় ভাগশেষ, এটা ইকুয়াল সম্পূর্ণ কি হয়, সম্পূর্ণ হলো ভাজ্য, যেটা দেওয়া আছে কোশ্চেনে 43628, 43,628। তাহলে এখন তোমরা x এর মানটা এখান থেকে বার করো। 76x প্লাস 536 ইকুয়ালস টু 43628। নেক্সট 76x ইকুয়ালস টু 43628 মাইনাস, তাহলে 76x, নেক্সট 76x ইকুয়ালস টু 43628 মাইনাস 536, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 43092। তাহলে এখন আমরা এই 76 দিয়ে 43092 কে ভাগ করলেই x এর মানটা পেয়ে যাব। তাহলে 76 ভাগ 43092, এটা ভাগ করলে ভাগফল হচ্ছে 567। তাহলে ভাজকটি নির্ণয় করা বলেছে, ভাজকটি হচ্ছে 567।
অপশন বি অ্যান্সার। নেক্সট, যদি 93248x6 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে x এর মানটা কত? তাহলে এখানে x যে আছে এটার মানটা বার করতে হবে। তাহলে তোমরা দেখে নাও 93248 এই x আর 6। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে তোমরা 9 2 মানে একটি করে সংখ্যা গ্যাপ দিয়ে তোমরা সংখ্যাগুলি যোগ করবে। 9 তারপরে 2 তারপর 8 তারপর 6। তাহলে হচ্ছে 9 যোগ 2 যোগ 8 যোগ 6 ইকুয়ালস টু 11 19 আর 6 25। নেক্সট তোমরা এই সংখ্যাগুলি একটি করে গ্যাপ দিয়ে তোমরা যোগ করবে। তাহলে হচ্ছে এদিকে 3 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে x। তাহলে 3 যোগ 4 যোগ x ইকুয়ালস টু কত? 7 প্লাস x। এখন এখন 25 থেকে 7 প্লাস x বিয়োগ করতে হবে। এই বিয়োগফল যেটি 11 দ্বারা বিভাজ্য হবে সেটি হবে তাহলে x এর মান 25 মাইনাস 7 প্লাস x কত হচ্ছে এটা? এটা হচ্ছে 25 মাইনাস 7 18 মাইনাস x। এখন এই 18 মাইনাস x এই সংখ্যাটি কখন 11 দ্বারা বিভাজ্য হবে? যখন x ইকুয়ালস টু 7 হবে তখনই 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে অ্যান্সার ডি 7। কি করলাম আবার বলে দিই তোমাদের। যদি 93248x6 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলেছে x এর মান কত? তাহলে তোমরা প্রথমে সংখ্যাটি লিখে নিলে 93248x6। এখন তোমরা 9 এর সাথে 2 যোগ করবে, 2 এর সাথে 8 যোগ করবে, 8 এর সাথে 6 যোগ করবে, মানে একটি সংখ্যা গ্যাপ গ্যাপ দিয়ে যোগ করবে। তাহলে হচ্ছে 9 যোগ 2 যোগ 8 যোগ 6 ইকুয়ালস হচ্ছে 25। নেক্সট তোমরা 3 যোগ করবে, 4 যোগ করবে, তার সাথে x যোগ করবে, একটি সংখ্যা গ্যাপ দিয়ে এটাও যোগ করবে একটি সংখ্যা ছেড়ে ছেড়ে। তাহলে হচ্ছে 3 যোগ 4 যোগ x ইকুয়ালস টু 7 প্লাস x। এখন এই 25 থেকে 7 প্লাস x বিয়োগ করলে যেই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে সেটাই হবে x এর মান, মানে আমাদের x এর মানটা সেভাবে চুজ করতে লাগবে। তাহলে 25 মাইনাস 7 প্লাস x ইকুয়ালস টু কত হচ্ছে? 18 মাইনাস x। এখন x এর মান কত হলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে? তাহলে x যদি 7 যদি হয় তাহলে 18 মাইনাস 7 কত হচ্ছে? 11 হচ্ছে। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, x এর মান হয়ে যাবে 7। নেক্সট, দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো যথাক্রমে 315 ও 7। একটি সংখ্যা বলেছে 35, তাহলে বলেছে অপর সংখ্যাটি কত? কি করবে? তোমরা জানো যে লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে দুটি সংখ্যার গুণফলের সমান। তাহলে 315 ইন্টু 7 ইকুয়ালস কত হচ্ছে? 35 একটি সংখ্যার অপর সংখ্যাটি ধরে নিই আমরা x, তাহলে ইন্টু x। এখন তোমরা কাটাকাটি করো। 7কে দিয়ে 35 কাটলে কত হচ্ছে? 5। আর 5কে দিয়ে 315 কাটলে হচ্ছে 5 6 30, 3 5 15। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 63। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। কি করলাম আবার বলে দিই। বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো যথাক্রমে 315 ও 7। একটি সংখ্যা হলো 35, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা আমরা ধরে নিলাম x। তাহলে তোমরা জানো যে লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে দুটি সংখ্যার গুণফলের সমান। তাহলে 315 ইন্টু 7 লসাগু আর গসাগুর গুণফল ইকুয়ালস টু একটি সংখ্যা 35 আর অপর সংখ্যাটি x এর এদের গুণফল। এখন কাটাকাটি করো। 7কে দিয়ে 35 কাটলে হচ্ছে 5 এদিকে,
5কে দিয়ে 315 কাটলে হচ্ছে 63, তাহলে x ইকুয়ালস টু 63, অপশন সি। নেক্সট, 3টি ঘন্টা একসাথে বাজলো এবং তারপর তারা যথাক্রমে 3 সমস্ত 1/3 সেকেন্ডে এবং 2 সমস্ত 2/5 সেকেন্ডে এবং 2 সমস্ত 2/7 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। তারা আবার একসাথে কতক্ষণ পর বাজবে? তাহলে কি করবো আমরা? প্রথমে আমরা এগুলিকে ভগ্নাংশ আকারে লিখি। কি বলেছে? 3 সমস্ত 1/3, এটা কত হবে? 3 3 9, 10/3। নেক্সট, 2 সমস্ত 2/5, এটা কত হবে? এটা হচ্ছে 5 দুগুণ 10 আর যোগ 2, তাহলে হচ্ছে 12/5। নেক্সট, 2 সমস্ত 2/7 কত হবে? 7 দুগুণ 14 আর হলো ওইদিকে 2, 16/7। এখন কি করব আমরা? এখন বলেছে তারা আবার একসাথে কতক্ষণ পর বাজবে? তাহলে আমরা কি বার করব? এলসিএম, মানে লিস্ট কমন মাল্টিপল, মানে লসাগু। তাহলে এইটা এইটা আর এইটার লসাগু বার করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের লসাগু করতে গেলে কি করতে লাগে? লবগুলোর মানে উপরের সংখ্যাগুলোর লসাগু আর নিচের সংখ্যাগুলোর গসাগু। তাহলে তোমরা করো, প্রথমে 10, এদিকে 12 আর 16 লসাগু করো। তাহলে 10, 12 আর 16 লসাগু। তাহলে করো, 2 কে দিয়ে কাটো প্রথমে, 5 দুগুণ 10, 6 দুগুণ 12 আর 8 দুগুণ 16। নেক্সট তোমরা আবার 2 দিয়ে কাটো, তাহলে হচ্ছে 5, 3 আর এদিকে হচ্ছে 4। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4। তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 4 5 20, 3 20 60, 60 আর 4 240। আর নিচের সংখ্যাগুলোর গসাগু কত হবে? 3, 5 আর 7 এর গসাগু হচ্ছে 1, কারণ 3, 5 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হলে তাদের গসাগু হচ্ছে 1। তাহলে আমরা কি করব এখন? 240/1, এটা হচ্ছে 10, 12, 16 এর লসাগু আর এটা হচ্ছে 3, 5, 7 এর গসাগু। তাহলে কত হচ্ছে? 240, এটা হচ্ছে সেকেন্ড। এখন এটাকে আমরা কি করতে লাগবে? এটাকে আমরা যদি মিনিটে যদি আছে, যেহেতু মিনিট অপশন আছে, তাহলে মিনিটে নিয়ে গেলে 240, এটাকে যে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়ে যাবে। তাহলে ভাগ করে কত হচ্ছে? 4, তাহলে হচ্ছে 4 মিনিট। অ্যান্সার ডি। কি করলাম আবার বলে দিই। প্রথমে এগুলিকে ভগ্নাংশ আকারে লিখলাম। দেখলে প্রথমটা হলো 10/3, পরেরটা হলো 12/5, পরেরটা 16/7। এখন বলেছে তারা আবার একসাথে কতক্ষণ পর বাজবে? তাহলে কি হবে? লিস্ট কমন মাল্টিপল হবে। তাহলে কি এলসিএম মানে লসাগু করতে লাগবে। তাহলে 10/3, 16/7 আর 12/5 এর লসাগু করব। লসাগু করলে কি করতে লাগে? উপরের সংখ্যাগুলোর লসাগু আর নিচের সংখ্যাগুলোর গসাগু। উপরের সংখ্যাগুলোর লসাগু করলাম, 10, 12, 16 এর লসাগু করলে কত হচ্ছে? 240। আর নিচের সংখ্যাগুলো 3, 5, 7 আছে, তাহলে এগুলির গসাগু করলে কি হবে? 1, কারণ 3, 5, 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 240/1 ইকুয়ালস টু 240। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেকেন্ড। আর এটাকে মিনিটে কনভার্ট করলে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাচ্ছে 4 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। বুঝলে? নেক্সট বলেছে দুজন শ্রমিকের মজুরির অনুপাত হচ্ছে 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত? কি করব আমরা?
বলেছে দুজন শ্রমিকের মজুরির অনুপাত হচ্ছে 4:3, তাহলে 4:3। তারপরে বলেছে যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়, তাহলে হচ্ছে 3:4। তাহলে প্রথম জনের মজুরি কি বলেছে 9 টাকা কমানো, তাহলে এখানে লিখে নাও তোমরা -9। আর দ্বিতীয় জনের মজুরি বলেছে 9 টাকা বাড়ানো, এখানে লিখে নাও +9। এখন প্রথমে এই দুটো সংখ্যার গুণ মাইনাস এই দুটো সংখ্যার গুণ, তাহলে হচ্ছে 4 4 16 মাইনাস 3 3 এটা গুণ করো, তাহলে হচ্ছে 9 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 7। এটা কি হবে, এরপর তোমরা 3 এর সাথে +9 গুণ করো, তাহলে হচ্ছে 27 মাইনাস, এখন 4 এর সাথে -9 গুণ করো, তাহলে হচ্ছে কত, 4 9 36 মাইনাস, তাহলে -36, তাহলে হচ্ছে 7, এটা হচ্ছে 27 প্লাস 36, প্লাস 36 হলো 63। 7 এর সাথে কত গুণ করলে 63 হয়, 7 এর সাথে আমরা যদি 9 যদি গুণ করি তাহলে 63 হয়, 7 9 63। তাহলে তোমরা এই 4 এর সাথে, যেহেতু তার 4 ছিল প্রথম শ্রমিকের মজুরি, তাহলে এই 4 এর সাথে 9 গুণ করে দাও, অ্যান্সার কত হচ্ছে 36, 36 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। কি বলেছে আবার বলে দিই, দুজন শ্রমিকের মজুরির অনুপাত ছিল 4:3, আমরা লিখে নিলাম 4:3। তারপর বলেছে যে তাদের অনুপাত হয় পূর্বোক্ত অনুপাতের বিপরীত, তাহলে 3:4 লিখে নিলাম। এখন বলেছে যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় তাহলে -9, আর দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয় তাহলে +9। এখন 4 এর সাথে এই 4 গুণ করো, মানে ক্রস প্রোডাক্ট, 4 4 16 আর 3 3 9 মাইনাস, আবার প্রথমে এই দুটো গুণ করো, 3 এর সাথে +9 হচ্ছে কত 27, আর 4 এর সাথে -9 গুণ করো -36, এই দুটো মাইনাস করো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে 63, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 7। তাহলে 7 যদি 63 হয়, 7 এর সাথে কত গুণ করলে 63 হয়, ইন্টু 9, 9 গুণ করলে। তাহলে আমরা যেহেতু 4 ছিল তার হলো প্রথম শ্রমিকের মজুরি, তাহলে 4 এর সাথে 9 গুণ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে 36 অ্যান্সার। বুঝলে? নেক্সট, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? কি হবে? তাহলে তোমরা লিখে নাও অজয়, এটা হচ্ছে অজয়, আর এটা হচ্ছে অনিল, হলো। এখন বলেছে অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য করে অজয়, তাহলে অজয় হলো 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে, আর অনিল বাকি 4 মাসের জন্য, মানে 8 মাস বাদ দিয়ে বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। তাহলে আমরা টাকাটা ধরে নিই সে P টাকা নিয়োগ করে, তাহলে 4 মাসের জন্য, তাহলে 4 ইন্টু P টাকা সে নিয়োগ করে। এখন কি বলেছে, বৎসরান্তে মানে বছরের শেষে, বছর শেষে অনিল যদি লাভের 20% পায় বলেছে। লাভের 20% যদি অনিল পায়, 20% মানে কি, 20% হচ্ছে 1/5। তাহলে অনিল যদি পায় হচ্ছে 1 টাকা, তাহলে অজয় কত পাবে, অজয় পাবে হলো 4 টাকা। ভগ্নাংশ আকারে লেখো তাহলে, তাহলে 8,000 ইন্টু 8 বাই হচ্ছে কত 4p ইকুয়ালস টু, অজয়টা প্রথমে লিখেছি, তাহলে অজয় হলো 4/1। এখন তোমরা কাটাকাটি করো, তাহলে অ্যান্সার বাড়ায় পড়বে। তাহলে 4 কে দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এখানে 2 কে দিয়ে এটা কাটলে হচ্ছে 2, আর 2 কে দিয়ে 8,000 কাটলে হচ্ছে 4,000, 4,000। তাহলে p ইকুয়ালস টু কত হচ্ছে 4,000। অনিল তাহলে কত টাকা নিয়োগ করেছিল,
অ্যান্সার হয়ে যাবে পি ইকুয়ালস টু 4,000। অপশন নাম্বার ডি 4,000 টাকা নিয়ে করেছিল। কি করলাম আবার বলে দিই তোমাদেরকে। বলেছে অজয় আর অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। তাহলে অজয়টা আমরা লিখলাম 8,000 ইন্টু 8, 8 মাসের জন্য। আর অনিলের টাকাটা ধরলাম পি টাকা, সে কত 4 মাসের জন্য নিয়োগ করে বাকি 4 মাসের জন্য। তাহলে এখন বলেছে বছরান্তে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, 20% মানে হচ্ছে 1/5, তাহলে অনিল যদি 1 অংশ পায়, অজয় পাবে 4 অংশ। তাহলে এখন ভগ্নাংশ আকারে লেখো 8,000 ইন্টু 8/4p ইকুয়ালস টু হচ্ছে, অজয়টা প্রথমে লিখেছি, তাহলে অজয়টা উপরে থাকবে 4 আর নিচে হলো অনিলের 1, এটা হলো 1 আর এদিকে হচ্ছে কত 4/1। তাহলে এখন তোমরা কাটাকাটি করো, p ইকুয়ালস টু 4,000 বেড়ায় পড়বে। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, কি বলেছে, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেন এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। তখন তার কাছে 10,800 টাকা থাকলে তার আয় কত? তাহলে কি করব, আমরা ধরে নিলাম ব্যক্তির আয় মানে ইনকাম হচ্ছে 100 টাকা, 100 টাকা এবং সে চ্যারিটিতে দান করেন কত 4%। তাহলে 4% যদি দান করে তাহলে তার কাছে এখন কত থাকে, 4% যদি দান করে তার কাছে থাকে 96 টাকা। এখন এই বাকি আয়ের এই 96 টাকার 10% সে ব্যাংকে জমা রাখেন। তাহলে 96 এর 10% কত হবে, 10% হবে 00 কাটা 9.6 টাকা সে ব্যাংকে জমা রাখেন। তাহলে তার কাছে এখন কত টাকা আছে, তাহলে তার ইনকাম ছিল 100 টাকা, সেখান থেকে সে 4 টাকা মানে 4%, 100 এর 4% মানে হচ্ছে 4 টাকা, 4 টাকা সে চ্যারিটিতে দান করেন এবং বাকি 9.6 সে ব্যাংকে জমা করে। তাহলে তার কাছে এখন কত আছে, তার কাছে আছে 86.4। তাহলে এই 86.4 এই টাকাটাই হচ্ছে কোশ্চেনের 10,800 টাকা। তাহলে 86.4 এটা হচ্ছে 10,800 টাকা। 86.4 এর সাথে কত গুণ করলে 10,800 হবে? তোমরা এক কাজ করো, 10,800 কে 86.4 কে দিয়ে ভাগ করো। তাহলে 86.4 ভাগ 10,800, এখানে দশমিক উঠে গেল, তাহলে এখানে একটা শূন্য আসবে। এখন তোমরা প্রথমে একবার দাও, তাহলে হচ্ছে 864। 10 থেকে 4 হলো 6, এই 10 1 7, 8 থেকে 7 বাদ দিলে 1 আর 10 থেকে 8 হলে 2, উপর থেকে নামলো একটা শূন্য। এখন তোমরা 2 বার দাও, তাহলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12 2, হাতের 1, হাত দুগুণ 16 আর 1 17। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, এই 10 1 3, 6 থেকে দিলে 3 আর 21 থেকে 17 বাদ দিলে হচ্ছে 4। নেক্সট, উপর থেকে আরেকটা 0। নেক্সট তোমরা বাদ দাও, কত যাবে, 5 8 40, তাহলে 5। তাহলে হচ্ছে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 6 30, 31 32 এর 2, হাতে থাকে 3, 5 8 40, 41 42 43। তাহলে কত হয়ে গেল 125। তাহলে তোমরা দেখো 86.4 এর সাথে আমরা যদি 125 গুণ করি তাহলে হচ্ছে 10,800 টাকা। তাহলে এখানে কোশ্চেনে বলেছে তার আয় কত, তাহলে আমরা তার আয় ছিল কত টাকা 100 টাকা, তাহলে 100 ইন্টু 125, তাহলে হচ্ছে 12500। অপশন এ হয়েছে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি, এক ব্যক্তি আয়ের 4% সে চ্যারিটিতে দান করেন। এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেন আর বাকি আয়ের 10% সে ব্যাংকে জমা রাখেন। তখন তার কাছে 10,800 টাকা থাকলে তার আয় কত? তাহলে আমরা আয় ধরে নিলাম 100 টাকা। সে 4% চ্যারিটিতে দান করার পর তার কাছে কত টাকা থাকে 96 টাকা। এখন বলেছে এই বাকি আয়ের
10% সে ব্যাংকে জমা রাখে। তাহলে 96 এর 10% হচ্ছে কত? 9.6। তাহলে তার কাছে এখন কত টাকা থাকে? 100 থেকে সে 4 টাকা সে চ্যারিটিতে দান করলো, তারপর 9.6 টাকা সে ব্যাংকে জমা রাখলো। তাহলে তার কাছে আছে 86.4 টাকা। এখন তোমরা দেখো এখানে এই 86.4 এটাই হচ্ছে কোশ্চেনের 10,800 টাকা। তাহলে 86.4 এর সাথে কত গুণ করলে 10,800 হবে? 125 গুণ করলে। তোমরা দেখে নিলে যে এখানে ভাগ করলে কত বাড়াচ্ছে? 125। তাহলে আমরা ইনকামটা কত ছিল? ইনকাম ছিল 100 টাকা। তাহলে আমরা ইনকামের সাথে যদি আমরা 125 যদি গুণ করি তাহলে এটাই হচ্ছে তার ইনকাম। তাহলে অপশন এ এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। তাহলে বলেছে ঘোড়ার ক্রয় মূল্য কত টাকা? কি করবো আমরা? তোমরা দেখো ঘোড়াটিকে 20% লাভে আর গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করার পরেও তার 3.5% লাভ হয়। তাহলে তোমরা এই পাশে লিখে নাও যে +20%, আর এদিকে দেখে নাও -10% তার ক্ষতি হয় গাড়িটিকে বিক্রি করে। আর তার ওভারঅল কত লাভ হয়? 3.5%। তাহলে ওভারঅল লাভ হয় তার 3.5%। এখানে প্লাস হচ্ছে লাভ আর মাইনাসটা হচ্ছে ক্ষতি। তাহলে তোমরা দেখো 20 থেকে আমি যদি 3.5 এটা যদি বিয়োগ যদি করি তাহলে কত হচ্ছে? 16.5। আর 3.5% এটা থেকে যদি আমরা -10% এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 3.5 -10 তার মানে 3.5 +10 তার মানে 13.5। তাহলে এখন তোমরা এটার অনুপাত বার করো। দশমিক দশমিক কাটা, 5কে দিয়ে কাটো, 5কে দিয়ে কাটলে কত হবে? 3 5 15 আর 3 5 15। নেক্সট এটা কত হবে? 5 দুগুণ 10 আর 5 7 35। এখন তোমরা 3কে দিয়ে কাটো, 3 11 33 আর 3 9 27। তাহলে হচ্ছে 9:11। তাহলে তোমরা দেখো 9 যোগ 11 এটা কত হচ্ছে? এটা হচ্ছে 20। তাহলে এই 20 এটাই হচ্ছে কোশ্চেনের 4,000 টাকা। তাহলে 20 এটা হচ্ছে 4,000। কত গুণ করলে 4,000 আসছে? 200 গুণ করলে। তাহলে এখন বলেছে যে ঘোড়ার ক্রয় মূল্য কত? ঘোড়ার লাভ ছিল কত? 20%। তাহলে আমরা যদি এই 9 এর সাথে আমরা যদি 200 যদি গুণ করি, 9 × 200, তাহলেই হয়ে যাচ্ছে কত? 1800। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? অপশন বি 1800 টাকা। কি করলাম আবার বলি তোমাদেরকে। বলেছে 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে তার ওভারঅল লাভ হচ্ছে 3.5%। তাহলে তোমরা দেখো ঘোড়াটিকে আমরা 20% লাভে বিক্রয় করেছি, তাহলে আমরা এই পাশে লিখে নিব +20%। আর গাড়িটিকে আমরা কত? 10% ক্ষতিতে বিক্রয় করেছি, যেহেতু ক্ষতি তাহলে আমরা -10%। এখন ওভারঅল লাভ হয় কত? 3.5%। তা আমরা মিডিলে লিখে নেব +3.5%। এখন 20 থেকে 3.5 এটা মাইনাস হলে কত হচ্ছে? 16.5। আর 3.5 থেকে -10 এটা বিয়োগ করলে কত হচ্ছে? 13.5। তাহলে এখন তোমরা কাটাকাটি করো। এদিকে কত আসছে? 9 আর এদিকে কত আসছে? 11। এখন 9 যোগ 11 = 20। এটাই হচ্ছে কোশ্চেনের 4,000 টাকা। তাহলে 20 এর সাথে আমরা যদি 200 গুণ করি তাহলে হচ্ছে 4,000। তাহলে এখানে তোমরা দেখো যে ঘোড়ার ক্রয় মূল্য অনুপাতে কত বেড়েছে? 9। তাহলে 9 এর সাথে আমরা যদি 200 যদি গুণ করি তাহলে হচ্ছে 1800 টাকা। তাহলে এটাই হচ্ছে ঘোড়ার ক্রয় মূল্য। তাহলে অপশন বি এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে দেখো আমরা ধরে নিই দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য মানে সিপি, সিপি হচ্ছে কত? 100 টাকা। এখন সে দ্রব্যটি 5% লাভে বিক্রয় করলেন, তাহলে এসপি কত? মানে সেল প্রাইস কত? সেল প্রাইস হচ্ছে
105 টাকা। এতে তিনি বলেছে যদি 5% ক্ষতিতে যদি বিক্রয় করলে যে অর্থ পেতেন, আমরা ধরে নিই যে সে SP1 মানে বিক্রয় মূল্য সে 5% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে কত 95। তাহলে বলেছে তার থেকে সে 15 টাকা বেশি পেলেন। তোমরা এদিকে দেখো আগে, যদি সে 5% লাভে বিক্রয় করে তাহলে 105 টাকায় সে বিক্রয় করতে লাগবে, আর যদি 5% ক্ষতিতে বিক্রয় করে তাহলে 95 টাকায় বিক্রি করতে লাগবে। তাহলে এখানে ডিফারেন্স কত? +10। এখন বলেছে তার থেকে সে 15 টাকা বেশি পায়। এখানে যে এই যে 10 এটাই হচ্ছে কোশ্চেনের 15, তাহলে 10 এটাই হচ্ছে কত 15। তাহলে এখন বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল 100। তাহলে আমরা 100 তাহলে কত হবে 10 যদি 15 হয় মানে 10 যদি 15 হয় মানে 1.5 যদি গুণ করি, তাহলে 100 সাথে আমরা 1.5 গুণ করব, তাহলে কত আসছে 150 টাকা। বুঝলে কি করেছি আবার বলি। তাহলে তোমরা দেখো যে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, আর এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আমরা ধরে নিই দ্রব্যটির ক্রয় মূল্য হলো 100 টাকা, তে 5% লাভে সে বিক্রয় করে, তাহলে আমরা ধরে নিই তার সেল প্রাইস হলো 105 টাকা। আর যদি 5% ক্ষতিতে বিক্রয় করে তাহলে তার হচ্ছে 95 টাকা। এই দুটোর ডিফারেন্স কত? 95 আর 105 এর 10। কি বলেছে? যদি 5% ক্ষতিতে বিক্রয় করতো আর যদি 5% লাভে বিক্রয় করার পর যদি 5% ক্ষতিতে বিক্রয় করতো তাহলে তার 15 টাকা বেশি পেত। তাহলে এখানে কত বেশি পাচ্ছে? 10 টাকা। তাহলে এইখানে এই 10ই হচ্ছে কোশ্চেনের 15 টাকা। তাহলে 10 যদি 15 হয় তাহলে এখানে 1.5 গুণ করতে লাগবে। তাহলে আমরা এখানে 1.5 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 100 × 1.5 150 টাকা। বুঝলে? নেক্সট, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদের হারে সুদ 81 টাকা হবে? কিচ্ছুই না, সোজা অঙ্ক। তোমরা এই ফর্মুলা বসিয়ে দাও, পি আর টি বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক সরল সুদের হার, আর টি হচ্ছে টাইম, এটা বছর, আর আই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে কি বার করতে বলেছে? কত বছর মানে আমাদের টি বার করতে লাগবে। তাহলে পি কত এখানে দেওয়া আছে 450, তাহলে 450 ইন্টু বার্ষিক সরল সুদের হার 4.5%, তাহলে 4.5 ইন্টু টি কত বলেছে? টি বার করতে লাগবে টি বাই 100, সুদ কত বলেছে 81 টাকা। তাহলে এখন তোমরা কিছু না, এখন কাটাকাটি করো। এখানে যদি পয়েন্ট উঠে যায় তাহলে এখানে একটা শূন্য এসে যাবে। নেক্সট 9 কে দিয়ে তোমরা কাটো, এখানে 5 × 9 = 45 আর 9 × 9 = 81। 9 কে দিয়ে এখানে আবার কাটো, 5 × 9 = 45 আর 0 উপরে হচ্ছে, তোমরা এই শূন্য শূন্য কেটে দাও। তাহলে এখন 5 কে দিয়ে 100 কাটো, তাহলে হচ্ছে 20, আর 5 কে দিয়ে আবার 20 কাটো তাহলে হচ্ছে 4, তাহলে t ইকুয়ালস টু কত 4। বুঝলে? কিচ্ছুই না এটা। আবার বলে দিই, PRT বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট, এই সূত্রটা আমরা ইউজ করব। কোশ্চেনে বলেছে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদের হারে সুদ 81 টাকা হবে? তাহলে P হলো 450, আর হচ্ছে 4.5, আর T হচ্ছে কত বছর, আর এখানে আমরা 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট হলো 81। এখন এখানে পয়েন্ট উঠে গেল সেজন্য নিচে আর একটা শূন্য আসলো। এখন কাটাকাটি করলাম আমরা, দেখবে টির মান এসে যাবে 4, অ্যান্সার সি। নেক্সট, সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে যে সুদে আসলে মূল টাকার 7/5 গুণ হলে সুদের হার কত? কি করবো আমরা? আমরা প্রথমে ধরে নিই টাকা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে পি, আর সেটা সুদে আসলে হয় 7/5 গুণ। তাহলে প্রিন্সিপাল আমরা ধরে নিচ্ছি হলো পি, আর সুদের যোগ আসল পি প্লাস আই, এটা হচ্ছে কত 7p/5, আর টি হচ্ছে কত 10 বছর, আর সরল সুদের হারটা বের করতে লাগবে। তাহলে ওই একই ফর্মুলা, তোমরা আগে এখানে একটা কাজ করো, তাহলে এখান থেকে তোমরা আগে আইটা বের করে নাও।
আই হচ্ছে কত 7p বাই 5 মাইনাস পি, তাহলে হচ্ছে 5 আর এখানে উপরে হচ্ছে 2p হয়ে গেল। এখন তোমরা একই ফর্মুলা ওটাতে বসিয়ে দাও তোমরা, পি আর টি বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। পি হচ্ছে পি, আর হচ্ছে আর যেটা বের করতে লাগবে আমাদের, আর টি হচ্ছে 10 বাই 100, আর আই হচ্ছে কত 2p বাই 5। এখন তোমরা কাটাকাটি করো, পির সাথে পি কাটা, শূন্যর সাথে শূন্য কাটা, 5কে দিয়ে আমরা যদি 10 কাটি তাহলে হচ্ছে 2, তাহলে আর ইকুয়ালস টু 2 দুগুণ 4 মানে 4%। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। কি করলাম আবার বলি তোমাদেরকে, বলেছে সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে সুদে আসলে মূল টাকার 7/5 গুণ হলে সুদের হার কত। তাহলে আমরা ধরে নিলাম টাকা হচ্ছে পি, সুদ যোগ আসল পি প্লাস আই, এটা হচ্ছে 7p/5, বলেছে 7/5 গুণ। নেক্সট কোন কত বছর বলেছে 10 বছর, টি ইকুয়ালস টু 10। এখন আমরা এখান থেকে আমরা আইটা বের করে নিলাম, তাহলে আই হচ্ছে 7p/5 মাইনাস পি, তাহলে হচ্ছে কত 2p/5। নেক্সট আমরা এই ফর্মুলা ইউজ করলাম, পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই, পি পি থাকবে আর আরটা বের করতে লাগবে আর এর মান, আর টি হচ্ছে 10, তাহলে বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট হচ্ছে 2p/5। এখন কাটাকাটি করলাম আমরা, আর এর মান বেড়ে পড়লো 4%। নেক্সট এ একটি কাজ 5 দিনে, বি একই কাজ 8 দিনে শেষ করতে পারে। যদি উভয় একসাথে কাজ করে এবং 6,760 টাকা আয় করে, তবে এর প্রাপ্ত অংশ নির্ণয় করো। তাহলে কি করবো আমরা, এফিসিয়েন্সি বার করব। তাহলে এখানে লিখে নিই আমরা এ, এখানে হচ্ছে বি। এ কাজ করে কত দিনে 5 দিনে, আর বি 8 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে 8 আর 5, এটা টোটাল ওয়ার্ক হচ্ছে 40, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন এফিসিয়েন্সি বার করব, তাহলে 5কে দিয়ে 40 ভাগ করলে কত হচ্ছে 8, আর 8কে দিয়ে 40 ভাগ করলে 5, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এখন বলেছে যদি 6,760 টাকা আয় করে তাহলে এর প্রাপ্ত অংশ কত হবে। তাহলে তোমরা দেখো 8 আর 5 এটা যোগ করলে কত হচ্ছে 13, তাহলে 13 এটা হচ্ছে 6,760, তাহলে বলেছে এর প্রাপ্ত অংশ কত, এর এফিসিয়েন্সি কত 8, তাহলে 13 যদি 6,760 হয় তাহলে আমরা 8 এটা বার করতে লাগবে। তাহলে 13-র সাথে কত গুণ করলে 6,760 হয়, দেখো 13-র সাথে আমরা যদি 5 13 65 আর 2 520, 13-র সাথে আমরা যদি 520 গুণ করি তাহলে হচ্ছে 6,760, তাহলে 8-এর সাথে আমরা 520 গুণ করব, 8-এর সাথে 520 গুণ করলে 8 শূন্য শূন্য, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 5 আর 40 আর 41, 4160, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। তোমরা দেখে নাও কি করলাম, এ একটি কাজ 5 দিনে আর বি একই কাজ 8 দিনে শেষ করতে পারে। তাহলে এ 5 দিনে বি 8 দিনে শেষ করতে পারে। যদি উভয় একসাথে কাজ করে এবং 6,760 টাকা আয় করে তাহলে এর প্রাপ্তাংশ কত। তাহলে এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 40, আর এফিসিয়েন্সি হচ্ছে 8, আর বির এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 13। তাহলে এখানে 13 এটাই হচ্ছে 6,760 টাকা। তা 13 যদি 6,760 টাকা কখন হবে 520 গুণ করলে 13-র সাথে, তাহলে এর এফিসিয়েন্সি কত 8, তাহলে 8-এর সাথে আমরা যদি 520 গুণ করি তাহলে হচ্ছে 4,160। আমাদের বলেছে এর প্রাপ্ত অংশ, তাহলে এরই এফিসিয়েন্সি নেব 8, তাহলে 8-এর সাথে 520 যদি গুণ করি তাহলে হচ্ছে 4,160 টাকা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এ ও বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে। সকাল 7টায় খালি চৌবাচ্চাটির 3টি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি পূর্ণ কখন হবে। তাহলে এটা হচ্ছে এ নল, এটা হচ্ছে বি নল, আর এটা হচ্ছে সি নল। এ নল হচ্ছে 3 ঘন্টা পূর্ণ করে, বি হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ করে,
আর সি নল 2 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাকে খালি করে। তাহলে 3, 4 আর 2 এদের লসাগু কত হবে? 12। 3 কে দিয়ে 12 ভাগ করলে হচ্ছে 4। এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে কি পজিটিভ, কারণ এটা পূর্ণ করে। নেক্সট 4 কে দিয়ে 12 ভাগ করলে +3, আর 2 কে দিয়ে 12 ভাগ করলে হচ্ছে -6। কেন? কারণ সি হচ্ছে খালি করে আর এরা হচ্ছে পূর্ণ করে, তাই হচ্ছে এদিকে প্লাস হলো। এখন তাহলে তোমরা দেখে নাও এখানে কত হচ্ছে, +4 +3 আর -6 কত হচ্ছে +1। তাহলে এই তিনটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে হচ্ছে তাদের এফিসিয়েন্সি হবে +1, মানে পূর্ণ করার ক্ষমতা। তাহলে এখানে কত পূর্ণ করতে লাগবে? 12। তাহলে 12/1 এটা হচ্ছে 12 ঘন্টা তাদের টাইম লাগবে। তাহলে এখন বলেছে সকাল 7টায় খালি চৌবাচ্চাটি খুলে দেওয়া হয় তিনটি নল। তাহলে কখন হবে? সকাল 7টায় পর 12 ঘন্টা মানে হচ্ছে সন্ধ্যা 7টা। তাহলে সঠিক অ্যান্সার হবে সন্ধ্যা 7টা। সকাল 7 AM, 7 AM প্লাস 12 আওয়ার্স ইকুয়ালস টু কত হবে? 7 PM। কি করলাম আবার বলি। এ ও বি নল দুটি যথাক্রমে খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 4। আর সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে, তাহলে সি হচ্ছে 2। তাহলে টোটাল হচ্ছে কত? 12। 3, 4 আর 2 এর লসাগু হচ্ছে 12। এখন 3 কে দিয়ে 12 ভাগ করলে হচ্ছে +4, যেহেতু এ পূর্ণ করে। আর বি হচ্ছে +3, 4 কে দিয়ে 12 ভাগ করলে হবে +3, প্লাস কেন? কারণ বি হচ্ছে পূর্ণ করে। আর সি হচ্ছে 2, 2 ঘন্টা খালি করে। তাহলে 12/2 তাহলে হচ্ছে -6, মাইনাস কেন? কারণ এটি খালি করে। তাহলে +4 +3 -6 কত হচ্ছে? +1। তাহলে তাদের একসাথে খুলে দিলে তাদের চৌবাচ্চাটি পূর্ণ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি হচ্ছে +1। তাহলে 12/1 এটা হচ্ছে কত? 12 ঘন্টা। তাহলে সকাল 7টায় যদি খোলা হয় তাহলে 12 ঘন্টা পর সন্ধ্যা 7টাতেই তাহলে পূর্ণ হবে। বুঝলে? নেক্সট, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যথাক্রমে 10 সেকেন্ড ও 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতি নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x, ট্রেনের লেন্থ হচ্ছে x। তাহলে x বাই ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে x/10 এটা হচ্ছে তার গতিবেগ। নেক্সট, x প্লাস 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যদি অতিক্রম করে তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে x প্লাস 300 বাই কত হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রম করে। এখন তোমরা কাটাকাটি করো, 0 0 কাটা, এদিকে হচ্ছে 2x ইকুয়ালস টু x প্লাস 300। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 300। এটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। এখন বলেছে ট্রেনের গতি। তাহলে টেলিগ্রাফ পোস্টকে যদি 10 সেকেন্ডে যদি অতিক্রম করে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত হবে? তার নিজের দৈর্ঘ্য হবে 300/10 ইকুয়ালস টু কত হবে? 30 মিটার পার সেকেন্ড। কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে 30-এর সাথে কত আমরা গুণ করব? 18/5। 18/5 যদি গুণ যদি করি তাহলে কাটাকাটি করলে কত হবে? 5 6 30, 6 ইন্টু 18 কত হবে? 6 10 60, 6টা 48, 108 কিলোমিটার পার আওয়ার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলে দিই। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 10 সেকেন্ড ও 20 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনের গতি নির্ণয় করো। আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম x, তাহলে x/10 এটা হচ্ছে ট্রেনের গতিবেগ, আর x প্লাস 300/20 এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে x প্লাস 300 এটা কেন হলো? কারণ 300 মিটার দৈর্ঘ্যের যদি একটি সেতুকে ট্রেন অতিক্রম করে তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। কত সেকেন্ডে অতিক্রম করে? 20 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এখন নেক্সট আমরা কাটাকাটি করলাম, x ইকুয়াল টু কত আসলো? 300। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300।
যদি তোমাদের কোশ্চেনে যদি বলে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300। নেক্সট আর কি বলেছে, ট্রেনের গতিবেগ নির্ণয় করো। তা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে 300/10, 10 কেন, 10 হচ্ছে 10 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। তাহলে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানেই ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 300/10 ইকুয়ালস টু কত, 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এটাকে আমরা কোশ্চেনে অপশনে যেহেতু বলেছে কিলোমিটার পার আওয়ারে, সেজন্য আমরা 30 মিটার পার সেকেন্ড এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তাহলে 30 ইন্টু 18/5, এটা হয়ে যাচ্ছে কত, 108 কিলোমিটার পার আওয়ার। তোমরা বুঝলে? নেক্সট নেক্সট কি বলেছে, রাম ও শ্যামের বয়সের পার্থক্য 30 বছর। 5 বছর আগে রামের বয়স শ্যামের 3 গুণ ছিল, তাহলে বর্তমানে শ্যামের বয়স কত? তাহলে আমরা ধরে নিই শ্যামের বয়স হচ্ছে x বৎসর। তাহলে রামের বয়স হচ্ছে কত, রামের হচ্ছে 30 প্লাস x, আর শ্যামের হচ্ছে কত, x। এখন কি বলেছে, 5 বছর আগে রামের বয়স কত ছিল, 5 বছর আগে তাহলে রামের বয়স ছিল 30 প্লাস x মাইনাস 5 ইকুয়ালস টু শ্যামের 3 গুণ ছিল। তাহলে শ্যামের বয়স 5 বছর আগে কত ছিল, শ্যামের বয়স ছিল x, তাহলে 5 বছর আগে x মাইনাস 5 কত গুণ বলেছে, 3 গুণ ছিল, তাহলে এখানে 3। তাহলে এখন তোমরা দেখো 30 মাইনাস 5 কত, 25 প্লাস x ইকুয়ালস টু 3x মাইনাস 15। তাহলে কত আসলো, x যদি এদিকে যায় তাহলে 2x ইকুয়ালস টু 15, আর এদিকে 25, তাহলে হচ্ছে 40। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হলো 20, x হচ্ছে 20। তাহলে শ্যামের বয়স হচ্ছে 20, অপশন বি। এই হচ্ছে আজকে তোমাদের ক্লাস। তোমরা ভালো করে অঙ্কগুলি প্র্যাকটিস করো, সামনে তোমাদের এই গ্রুপ সি আর ডি এর এক্সাম। তাহলে শ্যামের বয়স কত, শ্যামের বয়স হচ্ছে 20, অপশন বি। কি করলাম আবার বলি, রাম ও শ্যামের বয়সের পার্থক্য হলো 30 বছর। 5 বছর আগে রামের বয়স শ্যামের 3 গুণ ছিল, তাহলে বর্তমানে শ্যামের বয়স কত? তাহলে শ্যামের বয়স আমরা ধরলাম x, তাহলে রামের ছিল তাহলে 30 প্লাস x, যেহেতু পার্থক্য 30 বছর, আর শ্যামের হচ্ছে x। এখন 5 বছর আগে রামের বয়স কত ছিল, 30 প্লাস x মাইনাস 5, আর শ্যামের 5 বছর আগে কত ছিল, x মাইনাস 5। এখন বলেছে 5 বছর আগে রামের বয়স শ্যামের বয়সের 3 গুণ ছিল, তাহলে এখানে 3 গুণ। এখন তোমরা সলিউশন করো, এটা হলো 25 প্লাস x, আর এটা হলো 3x মাইনাস 15, 2x ইকুয়াল টু 40, x হচ্ছে। তোমরা ভালো করে সুন্দর করে ক্লাসটি করো। আর আমাদের বিভিন্ন ক্লাসগুলির পিডিএফ পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমরা জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।